হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। সো উদ্ভাসে তোমাদের একটা উইকলি অলরেডি হয়ে গিয়েছে, অনেক ব্রাঞ্চে এখনও হয়নি, কিন্তু তোমাদের আমি দিতে পারি নাই তোমাদের সরল রেখার উইকলির উপরে একটা আলাদা সেশন দিতে পারি নাই, বাট আমি চেষ্টা করব প্রতিটা উইকলির আগে একটা করে সেশন তোমাদের নিতে। অ্যান্ড এই সেশনগুলো যেগুলো আমি কভার করব সেটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা ক্লাস, যেই ক্লাসে তুমি বেসিকের পাশাপাশি এক্সট্রা জিনিসগুলো শিখবে। এক্সট্রা জিনিস বলতে হচ্ছে ইম্পর্ট্যান্ট ম্যাথস, টপ 10 ম্যাথস, মানে যেই ম্যাথসগুলো করলে বেসিকে আঘাত লাগবে, যেই ম্যাথগুলো করলে তোমার বেসিকটা স্ট্রং হবে, অ্যান্ড যেই জিনিসগুলো অ্যাডমিশন আসলে জানা উচিত তোমার একটা অধ্যায়ের সবাই সব কিছুই জানে। বুঝতে পারতেছ? একটা অধ্যায়ের সবাই সব কিছুই জানে, বাট কিছু কিছু ছোটো ছোটো জিনিস সবাই জানে না। সো আমি এই তুখুর সিরিজটায় আমি চেষ্টা করব উইকলিতে প্রতিটা অধ্যায়ের উপরে ম্যাথের যে ছোটো ছোটো বিষয় আছে যেগুলো কেউই জানে না, ওইগুলো তোমাদের জানাবার। অ্যান্ড ইভেনচুয়ালি যাতে তোমরা উইকলিতে ভালো করো সেটাই থাকবে আমার প্রত্যাশা। সো বেশি কথা না এগিয়ে আমি শুরু করে দিই যে তোমাদের যা যা পড়াবো আমি এই লেকচারে, তোমরা জাস্ট ফলো করো আমাকে। হ্যাঁ, তো আমি প্রথমেই কোশ্চেন দিয়ে শুরু করতেছি, কারণ যদি তোমাকে বলে বৃত্ত কী জিনিস তুমি বেসিক্যালি বুঝো। আচ্ছা, আমি কোশ্চেনটার আগে একটু বলে দিই। বৃত্ত হচ্ছে একটা পয়েন্ট অফ সেট। হ্যাঁ, পয়েন্ট অফ সেট, যে একটা বৃত্ত হয়ে গেল। বৃত্ত কী জিনিস? একটা পয়েন্ট অফ সেট, যে সেটগুলো হচ্ছে এই কেন্দ্র থেকে, একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্র থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে রাখবে, একটা পয়েন্ট। এখানে প্রত্যেকটা কিন্তু পয়েন্ট, এটা কোনো সরল রেখা না, এটা কোনো বক্ররেখা না, কিন্তু প্রতিটা পয়েন্ট যদি তুমি জুম করো সেটার পয়েন্ট হবে না, এটাকে জুম করলে কী হবে, এটা পিক্সেলেটেড হয়ে যাবে না। বুঝতেছো? আই হোপ একটু হইলেও বুঝতে পারছো। জুম করলে এটা পিক্সেলেটেড হয়ে যাবে, এর মানে হচ্ছে যে এটা একটা পয়েন্ট তৈরি। অ্যান্ড এই পয়েন্টগুলো তুমি যদি জুম আউট করো তখন সেটা একটা বক্ররেখা মনে হবে। অ্যান্ড বৃত্তর কী থাকে? বৃত্তের একটা কেন্দ্র থাকে, তাই না? যা যা জানি তাইতে বলতেছি। বৃত্তের একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রকে আমরা H, K দিয়ে প্রকাশ করি, অ্যান্ড এটা R, তাই না? ডিস্টেন্স, এই ব্যাসার্ধটাকে আমরা R বলি, তাই না? যা যা জানো সবই বলে দিচ্ছি সংক্ষেপে। তো আমরা আসলে নতুন ক্লাসটা শুরু করি, আমরা আসলে শর্টে শেষ করার ট্রাই করব। অ্যান্ড আমাদের উদ্দেশ্য থাকবে এফিসিয়েন্সিটা বের করা না, অ্যান্ড মজার মজার অঙ্কগুলো করা। যেমন এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা আমরা করি। দ্য পয়েন্ট 2, 3 is the midpoint of a chord of a circle. The chord lies on 5x plus 2y is equals 6. What is the locus of the center of all such circles? বুঝো না কিছুই, তাই না? আচ্ছা, chord means জ্যা, হ্যাঁ, আর লোকাস মিন্স সঞ্চার পথ। লোকাস মিন্স কি? সঞ্চার পথ। এখন যদি তুমি জ্যা কী জিনিস না জানো তাহলে তো তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়া একটু প্রবলেম, বাট তাও আমি সংক্ষেপে বলে দিই, যেহেতু সবাই আসলে সেম স্টেজে থাকে না। হ্যাঁ, তোমাদের আরও কষ্ট করতে হবে যারা এখন জ্যা কী জিনিস জানো না। আচ্ছা, ইংলিশ টার্ম নিয়ে যাদের প্রবলেম তাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিই। এটাকে বলা হয় জ্যা অথবা কর্ড বলে। হ্যাঁ, আর সঞ্চার পথ কাকে বলে? এই যে আমি বললাম প্রতিটা বিন্দুগুলো এক হয়ে, এই বিন্দুগুলো এক হয়ে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলতেছে বিন্দুগুলো, এই বিন্দুগুলো এক হয়ে একটা সঞ্চার পথ তৈরি করে। ঠিক আছে, এই বিন্দুগুলো অ্যাড হয়ে, এবং সঞ্চার পথকে ইংলিশে বলে কর্ড। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমার কোশ্চেন কী চাইতেছে এটা আমরা বোঝার ট্রাই করি। হ্যাঁ, বলছে একটা পয়েন্ট আছে 2, 3 ইজ দ্য মিড পয়েন্ট অফ এ কর্ড। তাহলে তোমার কাছে একটা সার্কেল আছে, আমি সার্কেলটা মোছা উচিত হয়নি, সার্কেলটা কী হয়ে গেছে, পরাবৃত্ত হয়ে গেল। হ্যাঁ, ধরো এটা একটা সার্কেল, হ্যাঁ, সার্কেল না হইলো সরি, আমি এই সার্কেলের একটা কর্ড আছে, এই কর্ডের মিড পয়েন্ট কত? 2,3, মিড পয়েন্ট 2,3। দ্য কর্ড লাইজ অন দ্য লাইন 5x plus 2y, অর্থাৎ যেই লাইনটা দেওয়া আছে এই লাইনের সমীকরণ দেওয়া আছে 5x plus 2y equals 16। বলছে হোয়াট ইজ দ্য লোকাস অফ দ্য সেন্টার, অর্থাৎ আমাদের যে সেন্টারটা আছে সেন্টারের লোকাসটা কী হবে।
বুঝতে পারতেছো? এখন সেন্টারের লোকাস মিন্স কি সঞ্চারপথ, অর্থাৎ এই সঞ্চারপথটা কীভাবে কোথায় কোথায় থাকবে আমাদের এটা খুঁজে বের করতে বলছে। এটা আইওটিতে 2021 সালে আসছিল। আচ্ছা, আমি কাটলাম বলে কি তোমরা রাগ করলে? আচ্ছা ঠিক আছে, ব্যাক করি। হ্যাঁ, আচ্ছা, তো তোমার কাছে কি কি আছে? তোমার কাছে একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, এবং ওই স্ট্রেট লাইনের উপর একটা মিড পয়েন্ট দেওয়া আছে। এই মিড পয়েন্টটা হচ্ছে 2,3 মিড পয়েন্ট। অ্যান্ড তোমার লোকাসটা বের করতে হবে কার? এই সে কেন্দ্রের, তাই না, সেন্টার অফ সার্কেল সাচ অল সার্কেলস, অর্থাৎ লোকাসটা অর্থাৎ সঞ্চারপথটা বের করতে হবে কিন্তু সার্কেলের নয়। সঞ্চারপথ কার বের করতে হবে? কেন্দ্রের, অর্থাৎ x, y হবে সেন্টার। এখন যা যা জানো তাই তাই বলো তো কী কী জানো তোমরা? তোমরা এটা জানো যে কেন্দ্র থেকে যদি কোনো লোকাসের উপর অর্থাৎ জের উপর যদি একটা লম্ব টানি সেটা কিন্তু মিড পয়েন্টে গিয়ে ছেদ করে, তাই না? এটা মিড পয়েন্ট অ্যান্ড এটা একটা লম্ব হয়। এটা জানো না তোমরা? এটা তো জানো। তাহলে বলো 5x+2y যেটা আছে, 5x+2y, এটা লম্বরেখার সমীকরণটা কি হবে বলো? 5x+2y = 16, এর লম্বরেখার সমীকরণ কি? এর লম্বরেখার সমীকরণ হচ্ছে 2x - 5y = 2 ইন্টু এক্সের ভ্যালু কত এখানে? এক্সের ভ্যালু 2, যেহেতু এরা এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে এই বিন্দু দিয়ে যাচ্ছে, তো এটার লম্বরেখার সমীকরণ হচ্ছে 2x + -5y, অর্থাৎ এদের সহগটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন 2 এর জায়গায় 2 বসাইতেছি, অ্যান্ড এক্সের জায়গায় কী বসাইতেছি? এই যে ভ্যালু বসাইতেছি, এই পয়েন্টের ভ্যালু। তাহলে -5 ইন্টু কত আসবে বলো তো? 5 ইন্টু আসবে 3। তাহলে 2x - 5y = আসতেছে এখানে 15 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে দেখতেছে 11, অর্থাৎ -11। বুঝতে পারছো? এখন আমি কিসের সমীকরণ পেলাম? এখন আমরা বললাম এই সরল রেখার সমীকরণ। এখন তুমি আমাকে বলো, আমাকে আসলে বের করতে কি বলছিল? আমাকে বের করতে বলছিল সেটা হচ্ছে যে আমার যে এই কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটা সঞ্চারপথের সমীকরণ। এখন বলো, আমি যে সমীকরণটা মাত্র বের করলাম সেটা হচ্ছে 2x - 5y + 11 = 0। আমি যে সমীকরণটা বের করলাম এটা একটা কিসের সমীকরণ? এটা একটা সরল রেখার সমীকরণ। অ্যান্ড এই সরল রেখার এই এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু দেখো তো কই দিয়ে যাচ্ছে? এই যে এখান দিয়ে যাচ্ছে না? এখান দিয়ে একটা লাইন, তাই না? তার মানে আমার যেই বৃত্ত হওয়া পসিবল সেই বৃত্তটা কি এই এক্স ওয়াইকে মিন করতেছে না? এই এক্স ওয়াইটাকে আমি এখান থেকে আনতেছি না? এই এক্স ওয়াইটাকে এখান থেকে আনতেছি না? বুঝো নাই, তাই না? ধরো তোমার কাছে একটা সরলরেখা আছে এইখানে, ধরো তুমি সরলরেখাটাকে আরেকটু বড় করলা, ধরো এইটা সরলরেখা। হ্যাঁ, একটু খারাপ সরলরেখা হচ্ছে, এইটা সরলরেখা। হ্যাঁ, এখন বলো লোকাস কোনটা? লোকাস এই যে এটাকে আমি বাড়ায় দিব, ভেতরের এই যে এটাকে বাড়ায় লোকাস বলতেছি। কর্ডটাকে আমি বাড়ায় দিব, তখন দেখো এর মিড পয়েন্টটা কি এই লাইনের উপরই হবে। বুঝতেছো? এই লাইনটার উপরই হবে। অ্যান্ড এইটা যদি মিড পয়েন্ট হয় এটা হবে সেই 2,3 পয়েন্ট। যারা এখনও বুঝো নাই তাদেরকে আমি আলাদা করে আরও একটু বুঝাইতে চাই। যারা বুঝে গেছো জিনিসটা, যে আমার যে মিড পয়েন্ট যে সমীকরণেরটা চাইছিল, মিড পয়েন্টের সমীকরণ তো এইটাই, এই সরল রেখার উপরেই তো মিড পয়েন্টটা থাকবে, তাহলে তো এটা পসিবল, তাই না? আমি তাদের একটু অন্যভাবে বুঝাই তাইলে। আচ্ছা ঠিক আছে, যারা যারা বুঝো নাই তারা দেখতে থাকো, আর যারা যারা বুঝে গেছো অলরেডি তারা একটু স্কিপ করতে পারো, সমস্যা নাই। এটা আসলে অনেক অন্য একটা স্টাইলে দেখাবো আর কি, আর স্কিপ নাও করতে পারো, কারণ এটা খুব মজার আরেকটা টেকনিক দেখবে আর কি তোমরা। আচ্ছা, তো যা যা জানি সেটা সেটা লিখি। হ্যাঁ, একটা বৃত্ত ছিল, বৃত্তর একটা কী ছিল? একটা কর্ড ছিল, কর্ডের একটা মিড পয়েন্ট ছিল। সেই মিড পয়েন্টটা কী ছিল? মিড পয়েন্টটা ছিল 2,3 বিন্দু। অ্যান্ড আমাদের বের করতে হবে সেটা হচ্ছে যে কেন্দ্রের এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ, অর্থাৎ কেন্দ্রটা কোথা কোথা দিয়ে যাচ্ছে এটা আমাদের বের করতে হবে। তো কেন্দ্রটাকে আমরা এক্স ওয়াই ধরলাম, অ্যান্ড আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে এই যেই বিন্দুটা আছে সেটা যেই সরলরেখার উপরে, অর্থাৎ 5x + 2y = 16, এই সরলরেখার সমীকরণটা তোমাকে দেওয়া আছে। সো তোমাকে এক্স ওয়াইকে ফাইন্ড আউট করতে হবে।
আচ্ছা আমি এটাকে এক্স ওয়াই ধরতে চাই। এখন বলো একটা বৃত্তের কেন্দ্র থেকে, এই কনসেপ্টটা তোমাদের লাগবে, একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো কর্ডের উপর যদি একটা লম্ব আঁকি সেটা তো মিড পয়েন্টে ছেদ করবে, তাই না? সেটা অবশ্যই মিড পয়েন্টে গিয়ে ছেদ করবে, তাহলে এটা হবে মিড পয়েন্ট, আর এটা হবে একটা লম্ব। বুঝতেছ? এটা একটা লম্ব হবে। এই যে এখানে মিড পয়েন্টের কথা তো বলেই দিয়েছে, তাই না? আচ্ছা তাহলে আমরা এক্স ওয়াইটাকে ফাইন্ড আউট করতে চাই। হ্যাঁ, এক্স ওয়াইটাকে ফাইন্ড আউট করতে চাই। এখন দেখো এখানে দুইটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, একটা সরলরেখা। এই দুটো সরলরেখা কি একে অপরের উপর লম্ব নয়? লম্ব হলে কি হয়, আমরা ঢালের সূত্র একেবারে অ্যাপ্লাই করতে পারি যে ভাইয়া m1 গুণ m2 ইকুয়ালস টু -1। হ্যাঁ, তাহলে আমরা m1টাকে ধরলাম সরলরেখার সমীকরণ, এই যে এইটার ঢাল কত একটু দেখো তো। আমি এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে তোমার, আমি কি একটু সংক্ষেপে সাইডে লিখবো? হ্যাঁ, এটার ঢাল হচ্ছে 2y ইকুয়ালস -5 প্লাস 16 -5x। হ্যাঁ, তাহলে y ইকুয়ালস -5/2x প্লাস 16/2। তাহলে এটা ঢাল কত? -5/2, তুম করে বলে দেওয়া যায়। তাহলে এটা m1 এর ঢাল হচ্ছে -5/2। m2 এর ঢাল কত দেখো তো। m2 এর ঢাল, এই যে এটা m2 না, এটা m2, বুঝতেছ? এটাকে আমরা m2 বললাম, এই লাইনটাকে আমরা m1 বললাম। m2 এর ঢালটা কীভাবে বের করা যায় বলতো? সূত্র ফর্মুলা y - 3/x - 2 ইকুয়ালস -1। এখন -1 মোকাবেলা, তাহলে কি পড়ে থাকতেছে? এই যে y - 3/x - 2 ইকুয়ালস 2/5। এটাকে আমরা একটু সরলীকরণ করি, তাহলে কি আসতেছে? 5y - 15 ইকুয়ালস টু 2x - 4। হ্যাঁ, তাহলে 5y - 2x - 11 ইকুয়ালস টু 0। আমার মনে হয় আমি আগের বার যা বের করছিলাম ঠিক সেম ইকুয়েশনটাই বের করতে পারছি। আরে কি কী হলো? ঠিক আছে, তাহলে এটাই আমাদের সঞ্চার পথের সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আমরা তো এক্স ওয়াইকে বের করতে চাইতেছিলাম না, এক্স ওয়াইটা আমার আননোন ভেরিয়েবল। এই যে এখানে এক্স ওয়াইটা আমার আননোন ভেরিয়েবল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এক্স ওয়াইকে ফাইন্ড আউট করবো। এটা একটা খুবই 100 মিটার রেসের মতো একটা ক্লাস হচ্ছে, সো আমি একটু দ্রুত কথা বলতেছি তোমাদের জন্য যাতে হেল্পফুল হয় ক্লাসটা। আমি এক্সট্রা কথা বলতেছি না, অনেক ধীরে ধীরে কথা বলতেছি না। হ্যাঁ, তো আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই। আমার ম্যাথ করে করে অধ্যায়টা শেষ করে ফেলবো, ইম্পর্টেন্ট যত কনসেপ্ট আছে এগুলো বের করে ফেলবো। সো আমরা সঞ্চার পদ্ধতির একটা ম্যাথ করে ফেললাম। হ্যাঁ, এরপরে যেটা আছে দেখো, এটা একটা বেসিক একটা ম্যাথ, যে আর এর মান কত হলে আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্তই পাওয়া যাবে যা এই ও এই বিন্দু দিয়ে অতিক্রম করবে। বুঝছো না, তাই না? এটা একবারে বেসিকের একটা ম্যাথ, যে একবারে দেখে পেরে যাবে তাকে হাজারো স্যালুট। হ্যাঁ, তোমার আসলে ভবিষ্যৎ উজ্জ্বল, অ্যাটলিস্ট অ্যাডমিশনে উজ্জ্বল। হ্যাঁ, তো এই যে তুমি যেটা দেখতেছো এটা কি? একটা বৃত্ত। এখন বলতেছে এই বৃত্তে আর এর ব্যাসার্ধের ভ্যালু কত হবে? এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটার ভ্যালু কত হবে? এই ব্যাসার্ধটা কি? আর এই ব্যাসার্ধের ভ্যালু কত হবে যাতে ধরো একটা পয়েন্ট আছে 6,7, 6,7 লিখছি, আর আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 12,13। হ্যাঁ, মাত্র একটা বৃত্তই পাওয়া সম্ভব যেটা এই দুটো বিন্দুতে যাবে। এরকম কি একটা বৃত্ত পাওয়া সম্ভব আদেও? একটু চিন্তা করো তোমরা, এরকম আরও অনেক বৃত্ত পাওয়া সম্ভব। ধরো এরকম একটা বৃত্ত পেলাম আমি, তাই না? আর কী হয়ে গেল? এটা পরাবৃত্ত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, উপবৃত্ত হয়ে গেছে। এরকম একটা বৃত্ত পাওয়া সম্ভব, আবার এই যে এরকম একটা বৃত্ত পাওয়া সম্ভব, তাই না? এই যে দুটো বিন্দু, সরি হইল না, মানে মিন করছি এই যে এরকম হাজারো হাজারো বৃত্ত পাওয়া সম্ভব, তাই না? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। বাট তুমি যদি বলো একটা বৃত্ত বানাইতে হবে, তাহলে কীভাবে বানানো যায়? খেয়াল করো, একটা বৃত্ত বানাইতে হলে যদি তারা দুইটা পয়েন্ট, যদি তোমার এটা কিসের হইতো, দুটা পয়েন্ট তোমার যদি একটা ব্যাসের দুটা পয়েন্ট হইতো, একটা ব্যাসের যদি দুটা পয়েন্ট হইতো, অর্থাৎ এইটা যদি তোমার 6,7 হইতো,
আর এই পয়েন্টটা যদি তোমার 12,13 হইতো, তাহলে দেখো এইখানে আর এমন কোনো বৃত্ত পাওয়া পসিবল না যেটা এই দুটো পয়েন্টে যাবে, অর্থাৎ এরকম বৃত্ত পাওয়া পসিবলই না। বুঝতে পারছো? মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট, আমি একটা পয়েন্ট আউট করতে ভুলে গেছি যে এরকম আর সেম ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটা বৃত্ত পাওয়া পসিবল না যেটা এখান দিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই বৃত্ত এখান দিয়ে যাবে, এরকম একটা বৃত্ত তুমি বড় করে একটা বৃত্ত চিন্তাও করে ফেলো, কিন্তু সেটাও কিন্তু ফলশ্রুত হবে না, কারণ আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? একটাই বৃত্ত পাইতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি যদি এরকম দিলে তাহলে আর এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট আর এর ভ্যালু পাবা, বাট তোমায় কী বলতেছে, একটা বৃত্ত বানাইতে হবে যেটা আর এর ভ্যালু নির্দিষ্ট হবে। বুঝতে পারতেছ? তাহলে এটা কীভাবে করা যায়? যদি একটা ব্যাসের হয়, যদি এটা ব্যাস হয়, তাহলে আমাদের একটা জিনিস চিন্তা করি। ধরো এখান থেকে আমরা যদি একটা লম্ব টানি, হ্যাঁ, এখান থেকে যদি একটা লম্ব টানি, ব্যাসের উপর দিয়ে যদি কোনো লম্ব টানা হয়, সেই লম্বটা এখানে কত ডিগ্রিতে ছেদ করে? 90 ডিগ্রিতে ছেদ করে, তাই না? তোমরা এটা জানো। কোনো ব্যাসের থেকে তুমি যদি বৃত্তস্থ কোনো একটা কোণ আঁকো, সেই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এই যে এটাকে সঞ্চার পথের আরেকটা সমীকরণ বের করবো আমরা। এই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই ধরি, এই প্রতিটা পয়েন্টই তো এক্স ওয়াই, তাই না? আমরা এই পয়েন্টটাকে এক্স ওয়াই ধরে নিলাম। তাহলে কীভাবে করবো বলো? ঢালের সমীকরণ, এটাকে আমরা M1 ঢাল বললাম, এটাকে আমরা M2 ঢাল বললাম। তাহলে M1 গুণ M2 ইজ ইকুয়াল টু -1। তাহলে M1 এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে y-7 ডিভাইড বাই x-6 টাইমস y-13 ডিভাইড বাই x-12 ইকুয়ালস টু -1। হ্যাঁ, তাহলে হচ্ছে যা আসতেছে এরকম y-7 ইন্টু y-13 ইকুয়ালস টু -x-6 ইন্টু x-12, তাই না? এটাকে একটু সাজায় গোজায় সুন্দর করে লিখলে এরকম আসতেছে y-7 ইন্টু y-13 প্লাস x-6 ইন্টু x-12 ইকুয়ালস টু 0। এই সমীকরণ তোমরা কোথাও দেখছো, তাই না? আচ্ছা, এই সমীকরণটাকে সলভ করলে তোমাদের ম্যাথ তো মিলে যাবে, বাট আমি যেটা বলতে চাইতেছি যে এই সমীকরণটা তোমরা কোথাও দেখছো, তাই না? এই সমীকরণটা তোমরা কোথায় দেখছো মনে আছে? y না, x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইকুয়ালস টু যে 0। এই সমীকরণটা আসলে কই থেকে আসছে? এই সমীকরণটা আসছে এই যে এইখান থেকে। বুঝতে পারছো? কোনো ব্যাসের উপর যদি দুইটা বিন্দু থাকে, তাহলে এই সমীকরণটা দিয়ে তোমার ম্যাথ করে ফেলা পসিবল। অ্যান্ড এটা কই থেকে আসছে? এই যে ঢালের কনসেপ্ট থেকে। আমি তোমাদের এই বেসিকগুলাই শেখাতে আসছি এই ক্লাসে। বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারতেছো আমার পয়েন্টটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাকে কি বলতেছে যে আর এর মান কত হলে আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্তই পাওয়া যাবে যা এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করবে। ঠিক আছে, জাস্ট একটা বৃত্ত পাওয়া যাবে যা এই দুটো পয়েন্টে অতিক্রম করবে, এরকম আর বিশিষ্ট একটা বৃত্ত বের করতে বলতেছে। আচ্ছা, আমি তোমাকে এই বৃত্তের লোকেশন বের করে ফেলেছি, আমি আসলে এটা দরকার না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আর এর ভ্যালুটা বের করা। এই আর এর ভ্যালুটা আমাদের বের করা, যাতে আমরা এমন একটা বৃত্তকে ডিফাইন করবো যার বৃত্তের ব্যাসার্ধ হবে একটাই, এই আর, এবং এটা এই দুটো পয়েন্টে যাবে। বুঝতে পারছো? তাহলে আর এর ভ্যালু কত হবে বলতো? আর এর ভ্যালু হবে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, তার হাফ, অর্থাৎ আর ইজ ইকাল টু হাফ অফ √13, হ্যাঁ, কত, 12 - 6 তার স্কোয়ার প্লাস 13 - 7 তার স্কোয়ার। এটাকে বের করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? আমি যেটা পয়েন্ট আউট করতে চাইলাম সেটা কি বুঝছো তোমরা? এরকম আর ব্যাসার্ধের একটা বৃত্তই পাওয়া পসিবল যেটা মাত্র এই দুটো বিন্দুতে যাবে। এরকম কিন্তু আর কোনো বৃত্ত পাওয়া পসিবল না যে আর ব্যাসার্ধটা এটা হবে এবং এই দুটো বিন্দুতেই যাবে। কারণ কি বললাম, তুমি যদি আর ব্যাসার্ধের আরেকটা বৃত্ত চিন্তা করো যেটা এরকমভাবে যাচ্ছে, ব্যাসার্ধ আর এবং এই দুটো বিন্দুতে যাচ্ছে, এখান থেকে একটু ব্যাসার্ধ আর, আমি একটু অন্য কাল দিয়ে দেখাই।
একটু গিজিবিজি হবে, আমি আবার ডিলিট করে দেবো, সমস্যা নেই। এটা আর এরকম আরেকটা বৃত্ত পাওয়া পসিবল যেটা এভাবে যাবে, বুঝতেছো? এরকম আরেকটা বৃত্ত পাওয়া পসিবল যেটা আর ডিস্টেন্স হবে এবং এটা সেম দিয়ে যাবে, ঠিক আছে? তো এরকম একটা বৃত্ত পাওয়া পসিবল যখন সেটা ব্যাস হয়, তখন ব্যাসার্ধের একটা বৃত্তই পাওয়া পসিবল। যদি ব্যাসের দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকে তখন এরকম ব্যাসার্ধের একটা বৃত্তই পাওয়া পসিবল। এই যে বেসিক শিখে গেলে আজকে, তাই না? আই হোপ এনজয় করতেছো তোমরা ক্লাসটা। তো আমরা নতুন একটা ম্যাথ করি, আবার একটা ম্যাথ করি। হ্যাঁ, ম্যাথ করতে 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 আমরা বেসিক শিখে যাবো, এরকমভাবে আমি স্লাইডটা সাজিয়েছি আর কি। দেখো কত মজা মজা ম্যাথ দিয়ে রাখছি, যে বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, যা এইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তার সমীকরণ বের করো। আচ্ছা, আমার কাছে তোমরা বৃত্ত যারা বেসিক অধ্যায় যেটা শিখে আসতেছো তাদের জন্য তো এগুলো খুবই ইজি লাগবে, বাট যারা এখনও বৃত্তের বেসিকটা শিখো নাই তারা আসলে একটু বেসিকটা শিখে আসো, বুঝলা? ইদানিং একটা ট্রেন্ড উঠছে, আমাদের সময় থেকে উঠছিল, যে মানুষ অ্যাডমিশন করতে আসছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড তারা এক্সপেক্ট করে আমরা বেসিক থেকে শুরু করব। আমরা কি মানে সবাই এক্সপেক্ট করে আমরা বেসিক থেকে শিখবো? ভাই, ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, অ্যাডমিশন দিতে আসছে, এখন তোমার বেসিক শেখার টাইম নাই। এখন তোমার টাইম হচ্ছে রিভিশন দেওয়া। তুমি যত রিভিশন দিয়ে পারো অ্যান্ড নতুন কিছু থাকলে ওগুলো শিখবো, ওগুলো আবার প্র্যাকটিস করতে থাকবা। বাট আনফর্চুনেটলি যারা এখনও বেসিকটা পারো নাই তাদের উচিত যত দ্রুত সম্ভব বেসিকটা শিখে ফেলা, অ্যান্ড যত পারো 24 ঘন্টায় যত টাইম তুমি পারো পড়ালেখা করা, বুঝতে পারছো? আমার বইয়েতে এরকম ফ্রেন্ডও আছে যারা উইকলি 50 আওয়ার প্লাস 54 আওয়ার 55 আওয়ার পড়ালেখা করছে, অর্থাৎ দিনে 17 ঘন্টা করে পড়ছে। এরকমও ফ্রেন্ড আছে। 54 আওয়ার 55 আওয়ার, আমি এটাকে জেনারেলাইজ করতে চাইতেছি না, আমার একটা এরকম ফ্রেন্ড আছে যে 17 ঘন্টা 18 ঘন্টা করে পড়ছে। আমি এটা মিন করতেছি, বুঝতে পারছো? আমি তোমাকে এনকারেজ করতেছি না, আবার এনকারেজ করতেছি। তুমি কতটুকু আউটপুট দিতে পারো তোমার উপর ডিপেন্ড করতেছি কমপ্লিটলি। সো আমি আসলে ওরকম ক্লাস রাখতেছি না যে আমি বেসিক থেকে তোমাকে ধরে ধরে শিখে একটা ফুল একটা কোর্স, তাহলে তোমাকে কোর্স লঞ্চ করতে হবে তোমাকে যদি বেসিক থেকে শেখানো লাগে। হ্যাঁ, তো আমি তোমাকে যেটা শিখাইতেছি যে একটা ইঞ্জিনিয়ারিং প্রপার 100 মিটার ক্লাস, হ্যাঁ, যে টোটাল তুমি 100 মিটার একটা জোশ সহকারে তুমি প্রবেশ করবা এক্সাম হলে, ওরকম একটা ক্লাস, যে প্রপার ক্লাস, নতুন যা যা আছে সব কিছু শিখতেছো, তুমি রিভিশন দিচ্ছ অ্যান্ড তুমি কনসেপ্ট ওয়াইজ সামনে আগাচ্ছ। আমার ক্লাসগুলো হবে এরকম। আমি একটা সিরিজ বের করার চেষ্টা করতেছি, এটা ক্লাসগুলো সব কিছু এরকম হবে। খুবই সুন্দর সুন্দর বেসিক ম্যাথ করবা, ফিল করার ট্রাই করবা, অ্যান্ড এক্সামে গিয়ে ভালো করবা, ঠিক আছে? আচ্ছা, আমি সব কিছুই শেখাবো, বেসিক দিয়ে সব কিছুই শেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমার একটা ফেভারিট ম্যাথ ছিল হচ্ছে এরকম, যে তোমার কাছে যদি একটা তিনটা বিন্দু দেওয়া থাকে, ধর 3,2 বিন্দুতে যায়, আবার একটা বিন্দু দেওয়া থাকে যে 2,2 বিন্দুতে যায়, আবার একটা দেওয়া থাকে যে 1,1 বিন্দুতে যায়, তাহলে তুমি বৃত্তের সমীকরণটা বের করো। আমি এই ম্যাথটা একটু পরে করাচ্ছি, তার আগে এই ম্যাথটা করিয়ে নিই। এরকম যদি দেওয়া থাকে, আমার বৃত্তের সমীকরণ কী ছিল? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এরকম যদি সমীকরণ থাকে, আমি কি করতাম যে মানে এটা এত মজা লাগতো যে 3,2, তাহলে এখানে 3² প্লাস 2² তাহলে কত হয়? এখানে 3 3 9, 9 আর 4 কত? 13। তাহলে 13 প্লাস 2g x এর ভ্যালু তো 3, তাহলে কত হয়? 6g প্লাস 2 টাইমস 2 ইজ 4y প্লাস c ইকুয়ালস 0। হ্যাঁ, তাহলে দেখো একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে 6g প্লাস 4y প্লাস c ইকুয়ালস -30। এবার তুমি দেখো মনে মনে করতে পারবা, এর পরের এই পয়েন্টটাকে তুমি মনে মনে করতে পারবা। হ্যাঁ, এই পয়েন্টটাকে কীভাবে মনে মনে করা যায়? দেখো, এটা তো 2 2 4, এটা 2 2 4 মানে হচ্ছে 8, তাহলে তুমি এ পাশে লিখতে পারবা -8। এরপরে যেটা তুমি করতে পারবা, gx হয়ে আছে না, এই যে এখানে, এই যে এটা হচ্ছে 2gx, তাহলে 2 2 4gx, বুঝতেছ? 2 টাইমস 2 4g প্লাস 4y প্লাস c ইকুয়ালস -8। তো এটা দেখো, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। পরের ইকুয়েশনটা তো বের করা আরও ইজি। পরের ইকুয়েশনটা কীভাবে বের করা যায়? আমি বলছি 1,1, তাহলে এখানে যেন 1 প্লাস 1 মানে 1² প্লাস 1², ওটা হবে 2, তাহলে 1 গুণ 2g অর্থাৎ 2g প্লাস 2, এখানে f হবে তাই না, 2f প্লাস c। দেখছো, আমরাও কিন্তু ব্লান্ডার করে ফেলি, এরকম ব্লান্ডার কিন্তু করা যাবে না। আচ্ছা, এই যে তোমার 3টে ইকুয়েশন বের হয়ে গেছে, এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটর হ্যাক্স শিখবা, রাকিব ভাইয়ের ক্যালকুলেটরে যাবা, ধাপধুপ করবা,
তোমার জি এফ, আমি কি ওটা কেটে আবার আচ্ছা আমি একটু এফ, হ্যাঁ তুমি ধাপধুপ ক্যালকুলেটরে পাতাবা, জি এফ সি তিনটারই ভ্যালু বের হয়ে যাবে, বুঝতে পারছো? অ্যান্ড ইজিলি ম্যাথ হয়ে যাবে। এটা আমার খুব ফেভারিট একটা ম্যাথ, ফেভারিট টাইপ। আমি করে আসলে ধাপধুপ দিয়ে ম্যাথ করে ফেলতাম এই ম্যাথটা আসলে, হ্যাঁ ধুমধাম করে ম্যাথ করে ফেলতাম। আচ্ছা, তো এই ম্যাথটা যেহেতু শিখাইলাম, এই ম্যাথটা শেখানোর একটা কারণ হচ্ছে আমি এই যে ম্যাথটা তোমাদের প্রোভাইডেড আছে সেই ম্যাথটা করাবো তাই। আচ্ছা, প্রোভাইডেড ম্যাথটা কোনটা দেখাও একটু। একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তো তোমার কাছে একটা বৃত্ত আছে, আমি বৃত্তটা আঁকি। একটা বৃত্তের কেন্দ্রটা দেওয়া আছে, অ্যান্ড কেন্দ্রটা বলতেছে একটা রেখার উপর অবস্থিত। সে রেখাটা কোনটা? এইটা, এক্স প্লাস 2y প্লাস 3 cos 0, এই রেখার উপর অবস্থিত। আর কি কি দেওয়া আছে ভাই? আর দেওয়া আছে দুটো বিন্দু, একটা আছে -1 বিন্দু, আরেকটা দেওয়া আছে 3,2 বিন্দু। তাহলে তোমার কি কি দেওয়া আছে? একটা কেন্দ্র দেওয়া আছে আর দুটো পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা বলো, আমাদের কেন্দ্রটা আসলে কী ধরছিলাম আমরা? কেন্দ্রটাকে -g, -f ধরছিলাম, তাই না? একটু বেসিকটা মনে করো, -g, -f ধরছিলাম না? আচ্ছা, যাদের একটু বেসিক ধরতে এটা প্রবলেম হচ্ছে, আমি একটু বুঝাই বলি। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। এখানে কেন্দ্রটাকে আমরা এখানে -2 দিয়ে ভাগ করতেছিলাম, এখানে আমরা -2 দিয়ে ভাগ করতেছিলাম। -2 দিয়ে ভাগ করলে যেটা পরে এই এক্সের যেই কোফিশিয়েন্টটা থাকে, কোফিশিয়েন্ট বলতে তো বুঝতেছই, গুণ সহ, আচ্ছা কোফিশিয়েন্ট যেটা থাকে, যেটা মানে ওয়াইয়ের সঙ্গে যেটা গুণ আকারে থাকে, এটাকে যেন কী বলে? এটাকে তো কোফিশিয়েন্টই বলে, হ্যাঁ বাংলা কী বলে আমি ভুলে গেছি। আচ্ছা, কোফিশিয়েন্টটাকে তুমি -2 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র হয়। তো -2 দিয়ে ভাগ করলে কী আসে দেখো তো? একটা আসে -g, আরেকটা কেন্দ্র আসে -f। তো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তো আমার বৃত্তের কেন্দ্র কি? আচ্ছা, আমি এটাকে ডিলিট না করি, হ্যাঁ এটাকে আমি ডিলিট না করি, ইকুয়েশনটা থাকুক। আচ্ছা, এবার আমরা কি করব? তাহলে এই বৃত্তের যেই কেন্দ্রটা আছে, কেন্দ্রটা আবার এই রেখার উপর অবস্থিত, তাই না? এই রেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে আমি এই রেখাটাকে আমার শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা সলভ করতে পারি না? তার মানে এটাকে স্যাটিসফাই করে, -g, f এটাকে স্যাটিসফাই করে। তো আমরা এটা কীভাবে স্যাটিসফাই করব? x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, অর্থাৎ এক্সের একটা ভ্যালুস -g এটাকে এক্সকে স্যাটিসফাই করে, অ্যান্ড প্লাস 2 ইন্টু -fটাও একে স্যাটিসফাই করে, প্লাস 3 ইকুয়ালস 0। বুঝতেছ? তাহলে -g -2f ইকুয়ালস -3, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? অ্যান্ড দেখো, এই যে এটা তো যারা একটু মেধাবী তারা তো অলরেডি এটা বের করেই ফেলছো। এই যে এখান থেকে উপরের পয়েন্টটাকে নিয়ে কী হবে? -2g ভাই, দেন হচ্ছে -2f প্লাস c ইকুয়ালস 1 আর 1, তাহলে হবে -2। এই যে 2 নম্বর ইকুয়েশন। এখন জাস্ট ক্যালকুলেটার যারা মাস্টার তারা তো একবারে এখন লাফায় উঠছে একবারে পুরাই, যে ভাই পেরে গেছে একবারে। এতক্ষণে আমারও অনেক লেট হচ্ছে তাদের তুলনায়। তাহলে 6g প্লাস ভাই 4f প্লাস c ইকুয়ালস 3 3 9 আর 4 13 -13। এই যে 3টে ইকুয়েশন বের হয়ে গেছে ভাই। আমি ম্যাথ করে একবার বসে আছি, আপনি নেক্সট স্লাইড আগান, নাহলে 10 সেকেন্ড আমি বার করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আই হোপ বুঝতে পারছো, এটাকে সলভ করলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। তো আমি তোমাদের টাইম ওয়েস্ট না করে সামনের দিকে আগাই। ঠিক আছে, তো এখন হচ্ছে পোলার স্থানাঙ্ক নিয়ে চিন্তা করবো। পোলার স্থানাঙ্ক শেখার আগে আমি যে বেসিকগুলো শিখাই নিচ্ছি। বেসিকগুলো কী বলেছিলাম? পোলার স্থানাঙ্ক কী বলেছিলাম? আমি বেসিকগুলো শিখাই নিয়ে তারপর ম্যাথ করবো। পোলার স্থানাঙ্কে মনে রাখবে, তোমার যদি স্থানাঙ্ক জিওমেট্রিতে একটা পয়েন্ট থাকে, সেটা যদি তুমি XY দিয়ে ডিফাইন করো, XY দিয়ে ডিফাইন, অর্থাৎ তোমার হচ্ছে এখান থেকে এইটুক, এই যে এখান থেকে এইটুক সেটা হচ্ছে X, আর এখান থেকে এইটুক সেটা হচ্ছে Y, তাহলে তোমার এই কেন্দ্র থেকে, কেন্দ্র মানে মূল বিন্দু থেকে, আমার ডিলিট হয়ে যায়, মূল বিন্দু থেকে এটুকের ডিস্টেন্সটা কত সেটাকে ধরলাম R। আমি যদি ওখান থেকে একটা লম্ব টানি, দেখো তো, আমি যদি একটা লম্ব টানি তাহলে এটা কি 90 ডিগ্রি। এটা কি পিথাগোরাসের থিওরেমের মাধ্যমে সলভ করা যায়? R²। আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস ধরতে চাই, এটাকে আমি থিটা ধরতে চাই, এই কোণটাকে থিটা ধরতে চাই। তাহলে কি আমি বলতে পারি যে
ওয়াই ইকুয়ালস টু আর, তুমি সাইন থিটার ফর্মুলা, আমি আসলে একটু অ্যাডভান্স করে ফেলতেছিলাম, তোমরা একটু দেখো। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কি ওয়াই বাই আর, অর্থাৎ আমি কি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আমি কি সেমভাবে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। বুঝতেছ, আমার যে এক্সটা আছে সেটা হচ্ছে আর কস থিটা, আর ওয়াই যেটা আছে অর্থাৎ এখান থেকে এটুক সেটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে দুটাকে স্কোয়ার করে যোগ করলে কি আসতেছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই হচ্ছে আমার তিনটা ফর্মুলা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মন মাতানো তিনটা ফর্মুলা, আমাদের ম্যাথের কনসেপ্ট মাতানো তিনটা ফর্মুলা। তো পোলার স্থানাঙ্কে যা যা দেখবা সব কিছু এই তিনটা ফর্মুলা দিয়ে করে ফেলা পসিবল। হ্যাঁ, সব কিছু এই ফর্মুলা দিয়ে করে থাকা পসিবল। আচ্ছা, আমি কি বুঝাইতেছি, যদি তোমার কখনো স্থানাঙ্ক জিওমেট্রিতে এভাবে দেওয়া থাকে, আর ইজ ইকাল টু ধরো আছে 3 cos থিটা। হ্যাঁ, এটার স্থানাঙ্কের সমীকরণটা বের করো, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ বের করো এক্স ওয়াই অক্ষে। তখন তুমি কি করবা, তুমি এই যে আমার এই 3 মাস্কেটিয়ার দিয়ে গুলি করবা আর কি। তুমি আর দিয়ে গুণ দিলে তাহলে হলো আর স্কোয়ার ইজ ইকাল টু 3 আর cos থিটা। আর স্কোয়ারকে তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এই যে তোমার এক্স ওয়াই অক্ষে চলে যাচ্ছে। আর cos থিটাকে লিখতে পারবা তুমি এক্স, অর্থাৎ 3x। বৃত্তের সমীকরণ বের হয়ে গেল, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। তো এটাই আর কি। তুমি যদি কখনো আর স্কোয়ার দেখো সেখানে ডাইরেক্ট কি লিখবা, ডাইরেক্ট তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিবা। অ্যান্ড যদি আর দেখো বা cos থিটা ধরো, তার সাথে আর গুণ করে তুমি আর cos থিটার জায়গায় তুমি এক্স বসিয়ে দিবা। অ্যান্ড ভাইস ভার্সা, এক্স থাকলে তুমি আর cos থিটা বসাবা, অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে সেটাকে আর বসাই দিবা। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটাকে সলভ করি এই কনসেপ্টটাকে ইউজ করে। দেখো আমার কি আছে এখানে, এক্স ইজ ইকুয়াল টু 3 cos থিটা প্লাস 1 and y equals to 3 sin theta plus 2। আর এটা কি থিটা ও 0 পড়ছে নাকি, থিটা, হ্যাঁ, টাইপিং মিস্টেক। আচ্ছা, এটাকে তাহলে কীভাবে করবো, আমার এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। ভাই কীভাবে করবো, মাথা তো হ্যাং হয়ে গেছে। হ্যাঁ ভাই, দেখো তুমি থিটাকে উঠাইতে হবে, থিটাকে উঠাইলে তোমার ম্যাথ সলভ হয়ে যাবে, কারণ তুমি পোলার জিওমেট্রিতে থাকতে চাইতেছো না, তোমাকে আসতে হবে এক্স ওয়াই অক্ষে। তুমি থিটাকে উঠে দিলে হচ্ছে, দেখো এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কে আমরা লিখতে পারি 3 cos থিটা, অ্যান্ড ওয়াই মাইনাস 2কে আমরা কি লিখতে পারি 3 sin থিটা। অ্যান্ড দুইটাকে আমরা যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কি আসে দেখো তো, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 9, তাই না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে বলো, আমাদের যে ইকুয়েশনটা বের হইলো মাত্র, এই যে ইকুয়েশনটা বের হলো, এটা মূলত কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ না? সে বৃত্তের কেন্দ্রটা আসলে কোথায়? বৃত্তের কেন্দ্রটা 1 and 2-তে, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, তাই না? বৃত্তের ব্যাসার্ধ 3, তোমাদের ইকুয়েশনটা অবশ্য মনে আছে। তাহলে যদি এটা যদি আমার স্থানাঙ্ক হয়, দেখো আমি ডান পাশে আঁকতেছি, এটা যদি স্থানাঙ্ক হয়, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 1,2, অর্থাৎ এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এখানে কেন্দ্র। অ্যান্ড এটার ব্যাসার্ধ হচ্ছে 9, মানে 3, ব্যাসার্ধ হচ্ছে 3, ক্লিয়ার? আর এটা হচ্ছে 1,2 বিন্দু। আই হোপ তোমরা বুঝছো। অ্যান্ড একটা মজার বিষয় খেয়াল করো, তুমি যদি পোলার স্থানাঙ্কের দিকে তাকাও, দেখো তোমার পোলার স্থানাঙ্কে মানে পোলার সমীকরণে তোমাকে দেখো হিন্ট দিয়ে দিছে কেন্দ্রটা কোথায়। এই দেখো এখানে 1, আর ব্যাসার্ধটাকেও তোমাকে দিয়ে দিছে, ব্যাসার্ধটা এখানে কে তো 3 না? উপরে দেখো এক্স ইজ ইকুয়াল টু 3 cos থিটা, এখানে 3টা তোমাকে বলতেছে এটা ব্যাসার্ধ, তুই এখান থেকে ব্যাসার্ধ নে, এটা ব্যাসার্ধ, 3 ব্যাসার্ধ। অ্যান্ড এই 1টাকে মিন করতেছে, 1টা হচ্ছে তোমার কি কেন্দ্র, এই 1টাকে তোরা নে। হ্যাঁ, 1টাকে একটা কেন্দ্র, এটা এক্সের ভুজ, কেন্দ্রের ভুজ। আর এই 2টা হচ্ছে কোটি, কেন্দ্রের কোটি। অ্যান্ড 3টা কি ব্যাসার্ধ। বুঝতে পারছো? আই হোপ এই যে বেসিকের মাধ্যমে আমরা ম্যাথ শিখে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলতেছি। বৃত্ত থেকে খণ্ডিত অংশ নিয়ে যদি কোনো ম্যাথ করতে হয়, বৃত্ত থেকে একটা অংশ কীভাবে খণ্ডিত করা হয়, আচ্ছা দেখো আমি তোমাকে দেখাই দিই। ধরো তোমার কাছে একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে ধরো তুমি খণ্ডন করছো কোথায়, এটা ধরো ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ।
হ্যাঁ, এক্স অক্ষে খণ্ডিত করছে না? আচ্ছা, এই একটা পয়েন্টে খণ্ডিত করছে আর এই একটা পয়েন্টে খণ্ডিত করছে, এই ব্যাপারে তো তাহলে সন্দেহ নাই। আমার বলো কেন্দ্রটা কী ছিল? মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, আমার বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। এখন দেখো, কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে খণ্ডিত করে, সেই খণ্ডিত ওইখানে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু 0 না? এই পয়েন্টগুলাই, কারণ এটা তো এক্স অক্ষ, তাহলে এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু কত? 0। তাহলে আমি মেন সমীকরণে আমরা ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিই, বসিয়ে দিলে কী থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়ালস 0। হ্যাঁ, এটাকে যদি সলভ করো কোয়াড্রিক ইকুয়েশন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসে মাইনাস বি কোনটা? এটা মাইনাস বি হচ্ছে 2g, এই যে এখানে সমীকরণটা মনে নেই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই সমীকরণটা আমি এই সমীকরণটাকে ইউজ করতেছি, এই সমীকরণটা ইউজ করতেছি, ইজি সমীকরণ, এটার সাথে মিলায় ইউজ করতেছি। আচ্ছা, তাহলে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কি? 4g স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4a এর ভ্যালু কত? 1, সি এর ভ্যালু তো সি, তাহলে 4c ডিভাইড বাই 2a অর্থাৎ 2। তো এখান থেকে তুমি করো মাইনাস 2g প্লাস মাইনাস 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ডিভাইড বাই 2, সব জায়গায় 2 থেকে সব কিছু মোকাবেলা করে দাও, মানে কাটাকাটি করে দাও, তাহলে মাইনাস জি প্লাস মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে তোমরা দেখো একটা পাইছো প্লাস, একটা পাইছো মাইনাস, তাহলে আমি এটাকে একটু ডিভাইড করে লিখি। হ্যাঁ, আমি একটু এটাকে ডিভাইড করে লিখি। তোর একটা প্লাস পাইছো, আরেকটা পাইছো তুমি মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন বলো, আমি এই পয়েন্টটা যেহেতু কাছের পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে বললাম মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর এই পয়েন্ট সেটাকে বললাম মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, যারা এখনও বুঝো নাই তারা হচ্ছে এই যে কার্টেসিয়ান জিওমেট্রি, এখানে 0 বসাইলাম, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এটা একটা পয়েন্ট, একটা এক্স অক্ষের পয়েন্ট, একটা ভুজ, একটা কোটি। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এই যে দুটো ভিতর ডিস্টেন্সটা বের করা। তাহলে ডিস্টেন্সটা কীভাবে বের করে? এই দুটো বিয়োগ করে দিলে, তাই না? এই দুটা বিয়োগ করে দিলে, বুঝো না কেন, এখানে তো ওয়াইয়ের ভ্যালু তো সেম, রুট ওভার, দেখো আমি আবার কেটে দেবো, রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার। হ্যাঁ, রুট ওভার, এটা তো 0, এটা যখন 0 হয়ে যায় তখন তো স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তখন এক্স মাইনাস এক্স ওয়ান না, তখন আমার এক্স মাইনাস এক্স ওয়ান পড়ে থাকে। আচ্ছা, তাহলে আমি এটা থেকে যদি এটা বাদ দিই, দেখো মাইনাস জি কাটা, মানে এটা থেকে যদি আমরা এটাকে বাদ দিই, তাহলে থাকতেছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বুঝতে পারছো? তাহলে আমার এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা কত? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এইভাবে তোমাদের কাজ হচ্ছে বের করা যে এটা হচ্ছে কি এক্স। আচ্ছা, আমি নিচে স্লাইডে যাই। আচ্ছা, নিচে স্লাইডে আমি জায়গা রাখি নাই, তোমাদের জন্য জায়গা রাখি, তোমাদের কোনো জায়গা নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এই যে নিচে একটু জায়গা আছে। তাহলে এই যে রুট ওভার 2 জি স্কোয়ার মাইনাস সি, এইটা হচ্ছে তোমার এক্স অক্ষে খণ্ডিত অংশ, কি এক্স অক্ষে খণ্ডিত অংশ, এবং 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এইটা যেটা বের হবে, এটা তোমাদের কাজ ফাইন্ড আউট করে বের করা, এটা হবে হচ্ছে ওয়াই অক্ষে খণ্ডিত অংশ, ওয়াই অক্ষে খণ্ডিত অংশ। বুঝতে পারছো? তো এই যে বেসিক শিখে গেলা যে কেমনে একটা খণ্ডিত অংশ বের করতে হয়, তাহলে তোমার ভবিষ্যতে এরকম টাইপের ম্যাথ আসলে তোমরা নিশ্চয়ই পারবে, আমি আশাবাদী এই ব্যাপারে। আচ্ছা, এখন দেখো তোমাকে একটা সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, যেটা হচ্ছে এইখানে ওয়াই অক্ষে সে কেটেছে 4 একক অ্যান্ড সে এক্স অক্ষকে টাচ করছে। আচ্ছা, কিছু বিষয় তোমাদের আমি একটু বলে দিই। দেখো, কোনো বৃত্ত
আচ্ছা আমি কিছু তোমাকে আমি কনসেপ্ট শেখাই, হ্যাঁ কনসেপ্ট কনসেপ্ট শেখাই। তো আমি তোমাদের যে কনসেপ্টটা শেখাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে, ধরো তোমার বৃত্তে যখন স্পর্শ করে তখন একটা জিনিস মাথায় রাখো, যখন একটা বৃত্তকে যখন স্পর্শ, অর্থাৎ একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যেটা, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কিন্তু সেম, তাই না? সেটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। অ্যান্ড এইখান থেকে হাইট যেটা, হাইটটা কত এখানে বলো, এর হাইটটা কত? এখান থেকে এর হাইট যেটা সেটা কিন্তু মাইনাস এফ এর সমানই হাইট। বুঝতেছ? আবার দেখো একটা জিনিস খেয়াল করো, যদি আমি উপরে আঁকাই, ধরো এইখানে একটা বৃত্ত আছে, বৃত্ত হয় না, ঠিক আছে, ধরো একটা বৃত্ত আঁকলাম, উপবৃত্ত হয়ে গেছে, যাই হোক। তো এইখানে এটা কি মাইনাস জি কমা এফ না? এখন তো এখান থেকে এটুক কত, কেন্দ্রটা কত এখান থেকে এটুক মাইনাস জি, বাট এখান থেকে এটুক কত মাইনাস এফ না? এর জন্য তো কেন্দ্র হয় কি মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ এক্স অক্ষকে যদি স্পর্শ করে সেটা হয় মাইনাস এফ। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ তখন কি হয়ে যায়, কোটির সমান হয়ে যায়, বৃত্তের ব্যাসার্ধ কোটির সমান হয়ে যায়। বুঝতেছ? বৃত্তের ব্যাসার্ধ কার সমান হয়ে যায়? কোটির সমান। তাহলে তোমার ব্যাসার্ধের সূত্র কী ছিল? আর স্কোয়ার ইজ ইকাল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ভাইয়া এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? ভাইয়া ফর্মুলাটা মুখস্থ ফর্মুলা, ঠিক আছে? কোথা থেকে আসলো এখন যদি বলতে চাই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই বললাম না। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? মাইনাস এফ স্কোয়ার না? মাইনাস এফ স্কোয়ার ইকোয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এফ স্কোয়ার কাটাকাটি, জি স্কোয়ার ইজ ইকাল টু সি। বুঝলে? জি স্কোয়ার ইকোয়ালস টু সি। তাহলে তোমার এক নম্বর কনসেপ্ট শিখলা যে জি স্কোয়ার ইকোয়ালস টু সি হয় যখন সেটা এক্স অক্ষকে স্পর্শ করে, যখন সেটা কি এক্স অক্ষে স্পর্শ করলে, টাচ করলে। আচ্ছা, তাহলে এফ স্কোয়ার ইজ ইকাল টু সি হয় যখন ওয়াই অক্ষে কি করে, স্পর্শ করে। বুঝতে পারছো? এটা কই থেকে আসলে ভাই, এটা তোমার খুঁজে বের করতে হবে। যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি একটা বুয়েটে তো আসতে পারবেই, আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তোমার জন্য খোলা। আমি তোমাকে একটু জানাবো, তোমার বাকিটুকু তোমার নিজে থেকে জানতে হবে। আমি তোমাকে জাস্ট পথ দেখাই দেবো, বাট পথে হাঁটতে হবে কিন্তু তোমাকে। হ্যাঁ, পথের প্রতিটা নুড়িপত্র তোমাকে গুনতে হবে, তাই না? প্রতিটা মোড়ের বাঁক তোমাকে নিতে হবে। সো আমি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি দেখাইলাম, পরে তুমি এক্সপেক্ট করতেছো ভাই আপনি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিও দেখাই দেন। এটা আসলে ঠিক না, বুঝছো? এটা তোমাদের নিজে থেকে করতে হবে। যদি তুমি নিজে থেকে করো তাহলে তুমি অবশ্যই বুয়েটে চান্স পাবে। বুয়েটে জাস্ট বলতেছি না, যে কোনো ভার্সিটিতে চান্স পাবে। আচ্ছা, আর যদি সেটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে গেলে সি ইজ ইকুয়াল টু জিরো হয়। এটা কেন হয়? এটা তোমাদের এইচ ডাব্লিউ, এটা তুমি খুঁজে বের করবা। সেম কনসেপ্টে খুঁজে বের করা যায়, ঠিক আছে? যে ওটা সি ইজ ইকুয়াল টু কেন জিরো হয় যদি মূল বিন্দুতে যায়। এটা কখন হয়? যখন মূল বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমার এখানে একটা সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে, যেই সঞ্চার পথটা হচ্ছে আমার এই ওয়াই অ্যাক্সিস থেকে 4 একক দূরত্ব কেটে নিয়েছে এবং যেটা একটা বিন্দুতে স্পর্শ করে এক্স অক্ষে, সেটা হচ্ছে 6,0। এখন তুমি যদি উত্তরটা খুঁজে বের করো, তোমার আসলে গঙ্গার জল যে কোথায় গিয়ে পড়বে তুমি আসলে টেরই পাবে না, কারণ তুমি অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে 4 স্কেল কাটছে, তো তুমি প্রথমে যাচ্ছে তুমি এই যে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি √2 ওইটা অ্যাপ্লাই করতে হবে, ওইখান থেকে একটা ঝামেলা করতে হবে, এখান থেকে একটা ঝামেলা করতে হবে, ঠিক আছে? অনেক কিছু করে তুমি একটা ম্যাথ মিলাবা, বাট এটাকে সহজে মিলানো যায়। বুঝলা? তোমাকে জাস্ট কি বলছে, সেটা ওয়াই অ্যাক্সিস থেকে 4 একক কাটছে অ্যান্ড এখানে তোমার 6,0তে ছেদ করছে। আচ্ছা, এরকম কিন্তু দুইটা বিন্দু পাওয়া পসিবল, তাই না? এই যে উপরে একটা পাওয়া পসিবল না, যেটা তোমার এখান থেকে 4 একক কাটবে আর 6,0তে ছেদ করবে। বুঝতেছ?
এরকম কয়টা বৃত্ত পাওয়া পসিবল? 2টা বৃত্ত পাওয়া পসিবল। আচ্ছা, আমরা প্রথমে একটা বৃত্ত পাওয়ার চেষ্টা করি, তারপরে বাকিটা দেখব। তো যা যা জানো তাই তাই বলো। এটা হচ্ছে তোমার কেন্দ্র ধরলাম। কেন্দ্র এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এখান থেকে কেন্দ্র যেটা, সেটা এখানে 6 না? দেখো, আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে এইটার ইকুয়েশনটা বের করতে পারি। তো এখান থেকে একটু ডিস্টেন্স কত? 6 না? বুঝতেছ? এখান থেকে একটু ডিস্টেন্স 6, কারণ এই যেখান থেকে এটুকু ডিস্টেন্স বুঝটা 6, তার মানে এখান থেকে এটুকু 6 হবে প্যারালাল লাইন। বুঝছো? যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে যেহেতু স্পর্শ করতেছে, তাহলে বৃত্তের কেন্দ্রটা হবে কিসের সমান? ভুজের সমান। স্পর্শ করা ভুজের সমান, এটা 6 পাইলাম। আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র থেকে যদি তুমি এখানে একটা লম্ব টানো, সেটা কি মিড পয়েন্টে ছেদ করে? একটু আগে বললাম, মিড পয়েন্টে যদি ছেদ করে, তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স হবে 2, এটা হবে 2, এটা হবে 2। সন্দেহ আছে? এইটা যদি 2 হয়, তাহলে তুমি দেখো তো বৃত্তের এইখান থেকে এখানে একটা তুমি একটা যদি লাইন টানো, তাহলে কি এটা একটা পিথাগোরাসের থিওরেম হবে? এখন পিথাগোরাসের থিওরেম অনুযায়ী বলো, তাহলে এই ডিস্টেন্সটা কত? এটা আর হবে না? পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এটা আর না? তাহলে আর এর ভ্যালু কত হবে? আর ইজ ইকুয়াল টু ভাই রুট ওভার 6² প্লাস 2² 36 7 4 40। রুট ওভার 40 কি লেখা যায়? রুট ওভার 4 টাইমস 10 ইজ ইকুয়াল টু 2√10। বুঝতে পারছো? 2√10। এখন তো তোমাকে সমীকরণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের তুমি যা যা জানো তাই তাই বলতো। এই পয়েন্টে তুমি ভুজটা জেনে গেছো অলরেডি। এই পয়েন্টের ভুজটা হচ্ছে ভাই কত? এখান থেকে একটু 6, তাই না? তাহলে কোটিটা কত? আচ্ছা, এখান থেকে একটু ডিস্টেন্স যদি আর হয়, এখান থেকে এটুকু ডিস্টেন্স যদি আর হয়, তাহলে বলো এইখান থেকে এটুকু ডিস্টেন্সটা কত? এটাও কি সেম রেডিয়াস আর রেডিয়াস নয়? হ্যাঁ, তাহলে কোটিটা কত? অর্থাৎ তোমার কেন্দ্র কোটি কত? সেটা হচ্ছে প্লাস মাইনাস 2√10। ক্লিয়ার হয়েছো? এটা প্লাস মাইনাস 2√10 না, কারণ আমি বলছি উপরে একটা বিন্দু পাওয়া পসিবল। তা এটা যদি নেগেটিভ -2√10 হয়, উপরটা হবে কি? প্লাস 2√10, 6, তাই না? উপর আরেকটা বৃত্ত পাওয়া পসিবল। তাহলে আমি এটাকে পজিটিভ সাইনটাকে কেটে দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমার বৃত্তের সমীকরণটা কীভাবে বের করা পসিবল? আমি যে এটা ডিলিট করে দিই। বৃত্তের সমীকরণটা কীভাবে বের করা পসিবল? সহজ হিসাব ভাই, x - 6 প্লাস y প্লাস মাইনাস 2√10 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 2√10 তার স্কোয়ার, তাই না? বুঝতে পারছো বৃত্তের সমীকরণ কীভাবে বের করলাম? ইকুয়েশন না? ইকুয়েশন ডাইরেক্ট মেরে দিয়েছি। এই যে প্রতিটা সঞ্চার পথ যদি x, y হয়, তাহলে এইটার ডিস্টেন্স সবসময় কি রেডিয়াসের সমান। এইগুলো জেনে আসার কথা। এগুলো আসলে তোমাদের জেনে আসার কথা যে x - 6 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস 2√10 তার হোল স্কোয়ার তার রুট, এটা সবসময় বৃত্তের ব্যাসার্ধ সমান হবে, আর এর সমান হবে, তাই না? পরে আমি স্কোয়ার করে দিয়েছি। আচ্ছা, এগুলো আননেসেসারি কথাবার্তা আসলে বলা লাভ নেই, বাট তোমাদের বেসিকটা আমি একটু ইনপুট দিয়ে দিলাম। তো কত বড় একটা ম্যাথ, কত সহজে যে আমি সলভ করলাম, তুমি কি বুঝছো? এটা আমার কাছে খুব মজার একটা কাছের একটা ম্যাথ আর কি এটা। আচ্ছা, বৃত্তকে স্পর্শ করলে আসলে এগুলো আমি উপরে দেখিয়ে ফেলছি অলরেডি। আমি এটা আসলে আলাদা করে দেখাতে চাইছিলাম। তো যা যা লিখছি ওটাই আর কি। আমি আসলে এই ক্লাসটা একেবারে রেকর্ড করেছিলাম প্রায় 2 ঘন্টা ধরে। তো অনেক বড় একটা ক্লাস হচ্ছে, যেহেতু কমপ্লিট বৃত্তকে আমি বেসিক থেকে সলভ করে দিচ্ছি, তাই আমি এখানে ক্লাসটা পজ রাখতেছি। হ্যাঁ, তোমরা যাতে স্ট্রেস না ফিল করো। তোমরা এই 40-45 মিনিট যে কথা হয়েছে, হ্যাঁ 49 মিনিট, হ্যাঁ 49 মিনিটের ক্লাসটা করে আর কি তোমরা রেস্ট নাও। হ্যাঁ, অ্যান্ড দ্বিতীয় ক্লাসের জন্য ওয়েট করতে থাকো। দ্বিতীয় ক্লাস হয়তো আপলোড হয়ে গেছে।